স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কান্দুল বড়ি। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানীর তেল আবিবের কাছে হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা বলেন তিনি। এদিকে ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। চলমান সংঘাত বন্ধে এ দুই দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিন। চারিদিকের এ ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নেই আয়রন ডোমে স্রষ্টা ইসরায়েলের রাজধানী তেল আবিবের চিত্র এটি। ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার জেরে এ দশা। কেবল প্রতিরক্ষা ব্যবস্থা নয়, ইরানের হামলায় ধসে পড়েছে তেল আবিবের সোরকা হাসপাতালও, ভেঙে পড়েছে হাসপাতালের পুরো চিকিৎসা ব্যবস্থা। এত বড় আকারের ক্ষয়ক্ষতির জবাবে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। খামেনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, এটি তার প্রধান লক্ষ্য। আর হাসপাতালে হামলার নির্দেশও তারই। কাজেই এমন একজন ব্যক্তিকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যাবে না। এদিকে ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। বলেন, শত্রুপক্ষকে ভয় না পেয়ে এতদিন যে সাহসিকতা ইরানের জনগণ দেখিয়ে আসছে তা যেন অব্যাহত থাকে। এদিকে চলমান এ পরিস্থিতিতে ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু হয়ে পাশে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন। অন্যদিকে চলমান সংঘাত বন্ধে ইসরায়েল ও ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ফোন আলাপে এ দুই বিশ্বনেতা আরও তাগিদ জানান মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতি শান্ত করতে বড় শক্তিগুলোকে সংযত থাকার। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে পরমাণু ইস্যুতে শুক্রবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির অনুরোধে এই বৈঠক হচ্ছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে তীব্র সংঘর্ষের মধ্যেও আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ও ইরান। গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই নিজেদের মধ্যে ফোন আলাপ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নাম প্রকাশ না করা তিন কূটনৈতিকের করাতে এমনটাই নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সপ্তাহব্যাপী এ আলোচনায় আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটন যদি এ সংঘাত বন্ধে ইসরায়েলকে চাপ দেয় তাহলে পরমাণু ইস্যুতে কিছুটা হলেও নমনীয়তা দেখাবে ইরান। তবে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে এ আলোচনা কখনোই সম্ভব না বলেও জানায় আব্বাস। ইসরায়েল ইরান সংঘাতে অস্থির হয়ে উঠেছে বিশ্ব। পাল্টাপাল্টি হামলায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দেখাতে মরিয়া দুই দেশই। বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা। তবে এই পারমাণবিক বিধ্বংসী যুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী। ইসরায়েল ইরান সংঘাতে পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালানো সামরিক হামলা বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। হামলার শুরুতে ইসরায়েল সফলতা দাবি করলেও একের পর এক ধ্বংসাত্মক হামলায় সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দুদেশই। তেল আবিব তেহরানের পাল্টাপাল্টি হামলায় দুদেশই মরিয়া নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণে। বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা। এর জেরে মানবজাতির জন্য বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা সতর্কবার্তা দিয়েছে সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি। বাৎসরিক প্রতিবেদনের সংস্থাটি বলছে, কেবলমাত্র ইরান ইসরায়েল সংঘাত বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলছে এমনটা নয়। পাশাপাশি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল শক্তিশালী ও দূরপাল্লার অস্ত্র তৈরি করছে। বিশ্বের ৯০% পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা হঠাৎ করে নয়। কোভিড মহামারীর পর থেকেই শক্তিধর দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা এক নতুন যুগে প্রবেশ করছি, যেখানে সব রাষ্ট্র তাদের অস্ত্র আধুনিকায়ন করছে। ইরানে ইসরায়েলের হামলার পর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সতর্ক করে বলেছে, ইসরায়েলি হামলায়
ইরানের নাতানজে ও ইস্পাহান কেন্দ্রের বাইরে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তবে পরমাণু যুদ্ধ শুরু হলে তেজস্ক্রিয় ও রাসায়নিক বিপর্যয়ের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি বৈশ্বিক পরমাণু নিরাপত্তার বলয়কে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের মধ্যেও চলমান রয়েছে যুদ্ধ। সব মিলিয়ে পৃথিবী যেন এক অনির্দিষ্ট অশান্ত পরমাণু শক্তি নিয়ন্ত্রিত ধ্বংসযুগে প্রবেশ করছে। এমন আশঙ্কা সত্যি হলে রেহাই পাবে না কেউই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান থেকে এ পর্যন্ত ১০০ জন বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে। করাচি, দুবাই হয়ে ফিরবেন ঢাকায়। ব্যবস্থা করা হয়েছে দেশটিতে বাংলাদেশিদের সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও। দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্য জানান। ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে। দেশটির রাজধানী তেহরানে থাকা বাংলাদেশিদের সরিয়ে নিতে কাজ করছে সরকার। পুরো ইরান জুড়ে ২,০০০ বাংলাদেশি থাকলেও তেহরানে আছে ৪০০ জন। খোলা হয়েছে হটলাইন, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগও কঠিন হয়ে পড়েছে। পররাষ্ট্র সচিব জানালেন, ১০০ বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। আমাদের কাছে আপডেটেড ইনফরমেশন ১০০ জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে। দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক হতে পারে, পাকিস্তান হতে পারে। তো আমরা যেখানে সুবিধা হবে সব দিক থেকে বিবেচনায় সেই ব্যবস্থাই আমরা নিব। এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে অর্থ পাঠানো কঠিন, কিন্তু বিকল্প ব্যবস্থা হয়েছে বলেও জানালেন মোহাম্মদ নজরুল ইসলাম। তো টাকা পয়সার লিগ্যাল চ্যানেল যেহেতু তেহরান, ইরানে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে মানি ট্রান্সফার করা যায় না। আমাদের দূতাবাসের কাছেও কিছু আছে, প্লাস আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে। তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি, এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। তবে এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংশোধনে একমত সব রাজনৈতিক দল। তবে নির্বাচন প্রক্রিয়া কি হবে, কারা ভোটে অংশ নেবেন, এ বিষয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যদিও বিএনপির চাওয়া রাষ্ট্রপতি নির্বাচন হবে সংসদের উচ্চ ও নিম্ন পক্ষের সদস্যদের ভোটে। পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সিদ্ধান্তে একমত সব দল জানিয়ে আলী রিয়াজ আরও বলেন, উচ্চকক্ষের আসন সংখ্যা হবে ১০০। তবে ঠিক হয়নি নির্বাচন প্রক্রিয়া। সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদে উল্লেখ আছে, সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। সংবিধানের ৪র্থ ভাগের এই অংশের ৩ অনুচ্ছেদে আরও উল্লেখ আছে, প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন রাষ্ট্রপতি। সমালোচকদের মতে ৭২ সালের পর থেকেই এ প্রক্রিয়া সীমিত করে দেওয়া হয় রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির ক্ষমতা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রকে অধিক গণতান্ত্রিক ও কল্যাণকর করে তুলতে সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বৈঠকে প্রাধান্য পায় রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া। বৈঠক শেষে জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণসংহতি, গণ অধিকার পরিষদ সহ বেশিরভাগ দল ২ কক্ষ বিশিষ্ট সংসদ, জেলা পরিষদ সদস্য ও সিটি কর্পোরেশন মেয়রদের সমন্বয়ে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দেন। আমরা ইলেকটোরাল কলেজের ভিত্তিতে রাষ্ট্রপতিকে নির্বাচিত করার বিষয়ে কথা হচ্ছিল, এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসছে। মোটামুটি উচ্চকক্ষে নিম্নকক্ষের যে ভোটের অনুপাতই হচ্ছে উচ্চকক্ষে আমরা সিট ডিস্ট্রিবিউশনের এই বিষয়টি আমরা কথা বলেছি। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়া যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। এখানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। আর উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের ভোটে বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। পার্লামেন্টের সদস্যগণ ৩০০ সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে
মহিলা আসন যদি 100-তে উন্নীত হয় আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত হলেও পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে 48-এর 1 অনুচ্ছেদ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের 48 অনুচ্ছেদের 1 উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রবিবার আবার আলোচনায় বসবে কমিশন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার, তবে থাকছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলের বিধান বহাল থাকছে। পাশাপাশি বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনের 7ম সভা। এতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ জানান, প্রচারণায় পরিবেশ বান্ধব সরঞ্জাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। পরিবেশ বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এ সময় তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হলেও গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের পরিপ্রেক্ষিতে এর পরিবর্তন হতে পারে। আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানায় নির্বাচন কমিশন। সুতরাং এটা খসড়া আকারেই আমরা আমাদের ওয়েবসাইটে নীতিগত অনুমোদন দিয়ে পোস্ট করে দিব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী, তবে নির্দেশনা পেলেই নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। এখন থেকে প্রতি বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি আরও জানান, আসছে রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে 5ই আগস্টকে জাতীয় দিবস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে কর্মসূচি করা হবে। আগামী 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে 5ই আগস্ট পর্যন্ত। 14 জুলাই থেকে মূল আয়োজন চলবে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়েছে 23 গুণ। গেল 12 মাসে আমানত বেড়েছে 8,000 কোটি টাকা। বৃহস্পতিবার সুইস কেন্দ্রীয় ব্যাংকে তথ্য প্রকাশ করে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সাল থেকে শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশিদের নামে আমানত রয়েছে 59 কোটি 82 লাখ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যা 8,972 কোটি টাকা। 2023 সাল থেকে যার পরিমাণ ছিল 2 কোটি 64 লাখ ফ্রাঁ। এখনকার বিনিময় হার ধরলে পরিমাণ দাঁড়ায় 396 কোটি টাকা। এবছরে 1 বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 23 গুণ। 2022 সাল থেকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল 876 কোটি টাকা।
অর্থের অঙ্ক প্রকাশ করলেও অ্যাকাউন্টধারীদের তথ্য প্রকাশ করেনি সুইস কেন্দ্রীয় ব্যাংক। সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর। গুমের সাথে জড়িত অনেকেই এখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন ভুক্তভোগীদের, যাতে কাজে বেগ পেতে হচ্ছে গুম সংক্রান্ত কমিশনের। এমন তথ্য জানিয়ে বৃহস্পতিবার গুলশানের সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গুম হওয়া প্রায় 1800 ব্যক্তির মধ্যে 19 ভাগের খোঁজ মেলেনি। শাসন দীর্ঘায়িত করতে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনেককে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। বিগত সরকারের আমলে নানাভাবে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। এর মধ্যে অনেকেই হয়েছেন হত্যার শিকার। কেউ কেউ হয়েছেন বিভিন্ন মামলার আসামি, কেউ ছাড়া পেয়েছেন নানাভাবে, আবার নিখোঁজ ছিলেন অনেকেই। আওয়ামী লীগ সরকার পতনের পর এসব গুমের আরও তথ্য সামনে আসে। অনেকেই ছাড়া পান গোপন বন্দিশালা থেকে। শুরু হয় আরও তদন্ত। সরকার গঠন করে গুম সংক্রান্ত কমিশন, যাদের কাছে এ পর্যন্ত 1850 ব্যক্তি গুমের অভিযোগ এসেছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের ভারতীয় বাহিনীর হাতেও তুলে দেওয়ার প্রমাণ মিলেছে। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। গুমের সাথে সম্পৃক্ত অনেকেই এখনও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। তাদের কারণে কাজ পেতে বেগ হচ্ছে কমিশনকে। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। গুমের সাথে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জড়িত থাকার প্রমাণ মিলেছে র্যাবের বিরুদ্ধে। কমিশন বলছে, অনেক সংস্থা নিজের মতো পরিচালিত হলেও এর দায় এড়ানোর সুযোগ নেই অনেকেরই। গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মাণ করা হবে গণমিনার। বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড ও বিজয় সরণির মধ্যবর্তী সবুজ চত্বরে জুলাই গণ অভ্যুত্থানে স্বীকৃত 1400 শহীদের নাম ও পরিচিতি খোদাই করে সংরক্ষণ করা হবে এই গণমিনারে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গণমিনার বাস্তবায়ন কমিটি। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মতো জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সংরক্ষণ কেবল জাতির অতীতকেই স্মরণ নয়, বরং একটি ন্যায্য, মানবিক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ সমাজ নির্মাণে সহায়ক। গণমিনারের জমি বরাদ্দ, অর্থ ও প্রকৌশল সহযোগিতার বিষয়ে ইতোমধ্যে সম্মত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ রেল লাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন 3 বন্ধু। বৃহস্পতিবার রাত 8টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড মধ্যম সোনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আরাফাত হোসেন, আনিস ও রিয়াজ। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মধ্যম সোনা পাহাড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের ওপর বসে গল্প করছিল 5 বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে 3 বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। বাংলাদেশে প্রতি 3 জনে একজনের ফ্যাটি লিভার রোগে ভুগছেন। প্রায় 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন, যার মধ্যে 1 কোটি মানুষ সিরোসিস বা লিভার ক্যান্সারে হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বৃহস্পতিবার বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে হেপাটোলজি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কম খাই, হাঁটি বেশি, ফ্যাটি লিভার দূরে রাখি শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠানে বক্তারা আরও জানান, ফ্যাটি লিভার বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। লিভার সিরোসিস ও ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হল লিভারে চর্বি জমাজনিত প্রদাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার ASM মতিউর রহমান সবাইকে সচেতন হয়ে শারীরিক পরিশ্রম করার তাগিদ দেন। ঝালকাঠিতে ছেলের বিরুদ্ধে মারধর ও
অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন শতবর্ষী এক মা। ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১০ বছর বয়সের আমিরুল নেসা মামলাটি দায়ের করেন। মা শুধু একটি শব্দ নয়, একটি অনুভূতি, ভালোবাসার পরমাশ্রয়। কিন্তু সেই জন্মদাতা মা নির্যাতন সইতে না পেরে মামলা করলেন ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি বিক্রি করে ৩ বছর আগে ৩ লাখ টাকা ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখেন বৃদ্ধ মা আমিরুল নেসা। গেল ১২ জন চিকিৎসার জন্য সেই টাকা চাইলে ক্ষিপ্ত হয় ইউনুস। এক পর্যায়ে মাকে লাথি মারে। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতে করা হয় মামলা। ইউনুস মোল্লার কাছে আমার আম্মা ৩ লক্ষ টাকা পাবে চাইতে গেছে, এইয়ার ফান্ডে ইউনুস মোল্লা আমার আম্মারে মারছে। টাকা তো দিই আর টাকা চাইতে আছে আমার মাকে আমি আমাদের সাইকেল বার করে গেছি। আমি মানে একটা ভাই আমি আসি মামলা করি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছেলে ইউনুস মোল্লা। সম্পূর্ণ মিথ্যে কথা, এবং এইটা মানে আমার মা তো কখনোই আমি মারতে পারি না, আর কখনোই মারবো না। যদি মাইরে যায় তাহলে যেন আমার হাত পা যেখানে যাচ্ছে লাগিয়ে যায়, একদম ধ্বংসই যাই যেন আমি। মামলার গভীরতা অবলোকন করতে পাইরা এই ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আর কি মামলাটা আমলে নিয়েছেন। ইউনুস মোল্লার বিরুদ্ধে আর কি ডাব্লিউ ইস্যু করেছেন। মামলাটা আমলে গ্রহণ করা হয়েছে এবং এই আসামির বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করা হয়েছে। মায়ের বিরুদ্ধে ছেলের এমন আচরণে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী। ডিভিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের মধুপুরে রাতের আধারে কৃষকের ৪,০০০ আনারস কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণের টাকায় করা আনারস বাগান ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। টাঙ্গাইলের মধুপুরে গুবদিয়া এলাকার ৫০ বছর বয়সী আনারস চাষী মোহাম্মদ ময়জউদ্দিন ৩ বছর আগে ঋণ করে প্রায় ৫,০০০ ক্যালেন্ডার জাতের আনারস গাছ রোপণ করেন তিনি। চলতি মৌসুমেও ভালো ফলন হয়েছিল। মাসখানেকের মধ্যে তোলার কথা থাকলেও মঙ্গলবার রাতে তার বাগানের প্রায় ৪,০০০ আনারস কেটে ফেলে দুর্বৃত্তরা। বুধবার সকালে স্থানীয়রা ক্ষেতের আনারস কাটা দেখতে পেয়ে ময়জউদ্দিনকে খবর দেয়। ঋণের টাকায় করা বাগানের ফল ধ্বংস হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তার। ২০-২৫ দিনের মধ্যেই বেচাকেনি করতে পারতাম। ৪-৫ লাখ টাকা ঋণ পাতি আছে, আমার এই ক্ষতিটা করে ফেলাইলো। এমন ঘটনায় হতবাক এলাকাবাসীও। এই যে কাইটা ফেলাইছে, লাভ নাই, আবার ৩ বছর পরে ফলাবো, কিটা করবো? মানুষের আমি তার সাথে না পাইরা ওই তার ফসলের সাথে করে দিছি অমানুষের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও কৃষি বিভাগ। ফলগুলো ১৫ থেকে ২০ দিনের মধ্যে হারভেস্ট করার মতো অবস্থায় চলে আসতো। তো এই মুহূর্তে এই ধরনের একটি ঘটনা আসলে কৃষক ভাইয়ের জন্য বিশাল একটি ক্ষতির কারণ। তারা দেখবে, তো আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক ভাইদের সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আমরা অভিযোগ পাইছি, কে বা কাহারা করছে আমরা তো দেখি সন্দেহতির একজনের উপরে আছে, তাকে অ্যারেস্ট করলে বা অভিযোগ আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।